আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আজকে একটা একটু ডিফারেন্ট ব্লগ করবো। বাংলাদেশে আসছি, তো বাংলাদেশে আসার পর এটা হচ্ছে ফার্স্ট শ্যুট আমার। তো সবসময় তো হচ্ছে গিয়ে একটু ডিফারেন্টভাবে একটু বলার চেষ্টা করছি। আজকে একটা জায়গায় আসছি যেখানে বাংলাদেশে একটা বেশ সমস্যা হচ্ছে গিয়ে মাদকের একটা প্রবলেম সবসময় থাকে। তো আমি একটা রিহ্যাবিলিটেশন কেয়ারে আসছি। এটা বেশ পুরনো। আমি সব কিছু ইন্ট্রো দিব। তো আমি এখানে যে ভাইয়া আছেন, যে ইনচার্জে যিনি আছেন, সবুজ ভাইয়া, তো তার সাথে কথা বলবো। তো এখানে কি কি হয়, কীভাবে সব কিছু ঘটে, পেশেন্টদের সাথে কীরকম, একজন ড্রাগস থেকে তার কীভাবে বের হওয়া, মোটামুটি বিস্তারিত একটু মানে কথা বলার চেষ্টা করবো। তো কাইন্ড অফ ইন্টারভিউ, আমি জানি একটু লং হবে, বাট আই থিঙ্ক ইট উইল বি ফ্রুটফুল অ্যাজ ওয়েল। সো লেটস বিগিন। আমি শুরু করতেছি। আমি ইন্টারভিউটা আপনারা দেখেন, অ্যান্ড আপনাদের যতটুকু যা থাকে আপনারা সেই অনুযায়ী আপনারা বলেন। হোপফুলি ধৈর্য সহকারে আপনারা দেখবেন, অ্যান্ড আশা করি একটা ভালো আউটকাম আপনারা নিয়ে যেতে পারবেন। আসসালামু আলাইকুম সবাইকে। যেহেতু বলতেছিলাম যে কথা বলব সবুজ ভাইয়ের সাথে। সবুজ ভাইয়া সেতু প্রতিষ্ঠানের সাথেই আছে অনেকদিন যাবত। এটা হচ্ছে একটা রিহ্যাবিলিটেশন কেয়ার। আমি এখন অফিসে বসে আছি, তো ভাইয়ের সাথে কথা বলি যে দেখি এখানকার কী অবস্থা পেশেন্ট। আমি পেশেন্ট বলতে যারা হচ্ছে গিয়ে ড্রাগ অ্যাডিক্ট ছিলেন এক সময় এবং যারা রিকভারিতে আসছেন, তো তাদের বিষয়ে আসলে একটু কথা বলা। তো সবুজ ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছেন। আচ্ছা ভাই, আপনি কি কেমন অবস্থা? আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনাদের এই সেতু প্রতিষ্ঠান নামে কত সাল থেকে? এটা লাইসেন্স হয়েছে আপনার 2008-এ। হ্যাঁ, এবং 2008। লাইসেন্স নাম্বার 1 সর্বপ্রথম আমরা যখন রিহ্যাবে লাইসেন্সের জন্য একটা করা হয় তখনই আমরা এটা করছি। আচ্ছা আচ্ছা। আর এখন মোটামুটি এখানে কতজন পেশেন্ট আছে? আছে 25 জন। 25 জন। আচ্ছা, আপনারা তো হচ্ছে গিয়ে পেশেন্ট বলতে জাস্ট একটু ক্ল্যারিফাই করি। পেশেন্ট বলতে হচ্ছে গিয়ে যারা এখানে রিকভারিতে আসে, এক সময় ড্রাগ নিত বা ড্রাগ অ্যাডিক্ট ছিলেন, তাদেরকে হচ্ছে গিয়ে পেশেন্ট বলা হয়। তো এটা কয়েকটা স্তর আছে। আপনার যাদের আমরা নিয়ে আসি ড্রাগসে অলরেডি আসক্ত, হ্যাঁ, গার্ডিয়ান ইনফর্ম করে আমরা নিয়ে আসি, তারা ইন হাউস পেশেন্ট। আচ্ছা। তারা একটা বাইন্ডিংসের ভিতরে থাকে, হ্যাঁ, 3 মাস 4 মাস একটা বাইন্ডিংসের ভিতরে থাকে। তারপরে স্টেপ হইতেছে ফলো আপ, অবজারভেশন করি তাদের, যে তারা 3টা 4টা মাস শিখলো, হ্যাঁ, তাদের আচরণ এগুলো অবজারভেশন করা হয় এবং তাদেরকে সপ্তাহে একদিন বাসায় ছুটিতে দেওয়া হয়। এটা হলো কোর্স কমপ্লিট করার পরে। আচ্ছা, কোর্সটা হচ্ছে কতদিনের হয় ইউজুয়ালি? এটা 3 মাস। 3 মাস হয়। হ্যাঁ। তো 3 মাসের মধ্যে কি কোনো ভাগ আছে যে প্রথম মাসে? হ্যাঁ, 3 মাসের মধ্যে একটা ক্লাসের একটা ভাগ আছে। যেমন প্রথম মাসটা তো সে প্রথমে উইথড্রল থাকে, ড্রাগস ছাড়া থাকে, তখন তার বিভিন্ন শারীরিক সমস্যা ক্রিয়েট হয়, হ্যাঁ, মাথা ব্যথা, ঘুমের সমস্যা, পেট খারাপ, এই নানান জ্বর ঠর আসে, কিছুটা সমস্যা ক্রিয়েট করে। এভাবে 8-10 দিন 15 দিন এক একজনের স্টেমিনা অনুযায়ী, শরীরের ফিটনেস অনুযায়ী সময় নেয়। তারপরে আস্তে আস্তে একটু সুস্থতার পথে আগায়। তখন দেখা গেছে ওই একটা মাস তার এইভাবেই চলে যায়। তারপরের মাসে দেখা গেছে আপনার ক্লাসে বসতে হয়, ড্রাগসের কুফল সম্পর্কে জানানো হয়। তারপরে 3য় মাসে আপনার বের হবে, যে বের হওয়ার পর ড্রাগস তো অবশ্যই সমাজে আছে, হাত বাড়াইলেই পাইতেছেন, পকেটে যেহেতু পুরুষ মানুষ, টাকাও আছে আপনার কাছে, তো ওইটা থেকে বিরত থাকবেন। ওইটা যে কুফল আছে ওটা রিয়েলাইজেশনটা আনানো হয় যে ওটা থাক, ওটা আমার ক্ষতিকর দিক, ওটা আমি নিব না। এইভাবে আর কি আমরা ভাগ করি জিনিসটাকে। আচ্ছা, রিহ্যাবিলিটেশন সম্পর্কে কম বেশি আমি আশা করি সবাই জানে। এখানে একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন, আপনি পুরুষ মানুষ বলেন, এখানে কি কোনো নারী পেশেন্ট কি? না, নারীদের জন্য আলাদা। এই সেতুতে না, নারীদের জন্য আলাদা, এটা আমাদের সেক্টরে নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, পেশেন্ট আনতে গেলে আপনাদের কিরকম ধরনের স্ট্রাগল বা ইয়াটা থাকে, যে পেশেন্ট কি মাঝে মাঝে বলেন যে আমি আসবো না? হ্যাঁ, পেশেন্ট তো আসলে যখন সে ঘরে থাকে, ড্রাগস আসক্ত থাকে, তখন তো সে আসতে চায় না। হ্যাঁ, দেখা গেছে প্রতিদিনই সে টাকা নিতেছে, বের হইতেছে, আবার খাইতেছে, সারা রাত জাগতেছে, ভোরবেলা ঘুমাইতেছে, বাসায় সিনক্রেট করতেছে, ভাঙচুর করতেছে, বেশি উগ্র হলে ফ্যামিলিতে বাবা মার গায়ে হাতও তুলতেছে। তখন তো তারা নর্মালি আসতে চায় না, তাদেরকে নিয়ে আসতে হয়, তো অনেক কিছু আমাদের সম্মুখীন হইতে হয়। পেশেন্টের সাথে অনেক সময় অস্ত্র থাকে, হাতাহাতি করে, কিন্তু আমরা তো আর করতে পারি না, কারণ সে তো আসক্ত, আমরা তো না। তাকে একটা টেকনিকে আনতে হয় আর কি, ঘুমের ইয়াতে বাসায় যে নিয়ে আসতে হয়। আপনাদের এখানে হচ্ছে কি কিভাবে পেশেন্ট যদি কাউকে আনতে হয় সেটা কিভাবে প্রসিডিউরটা কি? প্রসিডিউরটা সেটা পেশেন্টের রুটিনের উপর কিছুটা নির্ভর করে। যেমন ড্রাগসে আসক্ত ব্যক্তিরা সন্ধ্যার পর বাসা থেকে বের হয় বেশিরভাগ আর কি, আস্তে আস্তে অনেক রাত হয়। রাতে আসার পরে খাওয়া দাওয়া করলো না করলে নাই, তার রুমে চলে গেলে দেখা গেছে সারা রাত মোবাইল টিপতেছে,
মোবাইল টিপতে টিপতে একটা সময় যখন সে ফিজিক্যালি টায়ার্ড হয় তখন দেখা গেছে আস্তে করে ঘুম আসে। এটা সাধারণত ভোরবেলায় ঘুমটা সবাই বেশি আসে। কিছু ব্যতিক্রম আছে, হ্যাঁ রাত জাগার একটা টেন্ডেন্সি থাকে এবং তারা ড্রাগসটা নিয়ে রাতেই ফিলটা নেয়। যখন সে একটা লোক ড্রাগস না তখন তার সাথে সাথে ফিল না, সেই ফিলটা সে রাতে ঘরে যায় সিগারেট খায়, মোবাইল টিপে, এরকম করে সে টাইমটা পাস করে। আচ্ছা, এখন তো ধরেন বাংলাদেশ তো বোধহয় ইয়াবার বেশি মানে প্রচলন জি বেশি। জি। তো তার মানে কি যে যারা ড্রাগ এডিক্ট আছে, যারা আমি ড্রাগ এডিক্টই বললাম, জি। বা পেশেন্ট যারা আছে, তো তাদের বেশিরভাগ যে এখন যারা আসছে পেশেন্ট হিসেবে তাদের মূল কমপ্লেইনটা কি বা ফ্যামিলির মূল কমপ্লেইনটা কি? ইয়াবা, রাইট? ইয়াবা আর ইদানিং শুরু হয়েছে আপনার 100 একটা কথা বলে ওরা, যেটা আমরা আগে বলতাম হেরোইন। সেটা কেমিক্যাল আকারে হয়। এটা কেমিক্যালের মাত্রাটা এতই তীব্র যে আগে দেখতাম আমরা 2003-এর আগে 2003-এর আগে দেখতাম যে যারা ড্রাগস নেয় মোটামুটি অনেক বছর যাবত একটা ড্রাগস আসক্ত ব্যক্তি নিতেছে, সেবন করতেছে, তার চাহিদা কি টাকা দাও দিতে হবে, কোত্থেকে দিবে জানি না। কিন্তু এখন দেখা গেছে ইদানিং যারা এগুলা সেবন করতেছে তারা খুব উগ্র হয়ে যায় এবং বাবা মার গায়ে হাত তুলতেছে। আচ্ছা, তাহলে কি এটা হিরোইনের থেকেও বেশি পাওয়ারফুল বলতেছে? হ্যাঁ, এটা আসলে এখন হিরোইন মানে সব কিছুতেই তো, যেমন আমাদের খাদ্যদ্রব্যে কেমিক্যাল মিক্স হয়, হ্যাঁ আমাদের কিডনি ক্ষতি হইতেছে লাঞ্চের সব, এবং ড্রাগসের ভিতর সেম একই অবস্থা। আপনি ড্রাগসের ভিতরে এখন কেমিক্যাল ইউজ হইতেছে, যার কারণে তারা অল্প কিছুদিনেই কোনটা বাবা কোনটা মা হিতাহিত জ্ঞান থাকতেছে না, গায়ে হাত তুলতেছে। এটা আপনি খেয়াল করে দেখবেন, যারা পুরানা আসক্ত ব্যক্তি তাদের থেকে কথা বলে বুঝতে পারবেন, তারা আগে চুরি করতো, না বলে টাকা নিত, জিনিস বিক্রি করতো, কিন্তু বাবা মার সাথে এত উগ্র হইতো না। এখন দেখবেন টাকার জন্য বাবাকে মাকে মেরেও ফেলতেছে। এখানে যদি একটা পেশেন্টকে আনতে হয় বা কিছু, একটা পেশেন্টের কিরকম খরচ যায় আপনার এখানে? মানে তার মান্থলি এক্সপেন্স কত যায়? 15 মতো পড়া যায়। 15,000 টাকা, মানে সব মিলে হচ্ছে 15,000 টাকা। হ্যাঁ, এরকমই পড়ে। আচ্ছা, কিন্তু যে আমি যতটুকু জানি বা আমার যতটুকু জ্ঞান আছে এই বিষয়ে, যে মাঝে মাঝে তাদের ডাক্তার দেখাইতে হয়, তাদের যে এক্সেপশনাল কস্ট থাকে, মানে সেটা যখন এক্সট্রা ডাক্তার এক্সট্রা আমাদের ড্রাগসের আওতায় যে মেডিসিনগুলো সেটা আমাদের ডাক্তার দেখে। ডাক্তারের কোনো আমাদের এখানে কোনো ওখানে ভিজিট নেই। গার্ডিয়ানদের এটা আলাদা কোনো ভিজিট দিতে হবে না, আর প্লাস আপনার কোনো পেও করতে হবে না কোনো ওষুধের। কিন্তু আপনার কোনো ড্রাগসে আসক্ত ব্যক্তি দেখা গেছে কারো ডায়াবেটিস আছে, কন্টিনিউয়াস ওষুধ লাগে, হ্যাঁ হার্টের সমস্যা আছে, এই জিনিসগুলো তারা বহন করে। আচ্ছা, আর ধরেন এখানে যদি একটা পেশেন্ট আসে প্রথমে, তো আমার একটা ইন্টারেস্টিং একটা জিনিস আমার মাথায় ঘুরতেছে যে সবচেয়ে ডিফিকাল্ট কেস আপনারা কিরকম ভাবে ফেস করছেন একটা পেশেন্ট আনার ক্ষেত্রে, যদি একটা ঘটনা? হ্যাঁ, সবচেয়ে ডিফিকাল্ট কেস ঢাকার বাইরে একটা পেশেন্ট আনার সময় সে বড় ধরনের আপনার ওইটাকে কি বলে রান্দা, যেটা সেটা নিয়ে বসা ছিল। হ্যাঁ, তা সে আমাদের অনেক পথ পর্যন্ত আর কি সে মানে দৌড়াইছে রান্দাটা নিয়ে। তারপরে সে একটা সময় আমাদের এক লোক পুকুরে পড়ে গেছে, পুকুরে পড়ে যাওয়ার পরে তাকে উঠানো হয়েছে। তো সে যেহেতু ড্রাগসে আসক্ত, তারা তো আর বেশিক্ষণ আমাদের সাথে স্টেমিনা পারে না, আমরা তো দৌড়াইতেই থাকি। তারপর একটা সময় সে আবার ক্লান্ত হয়ে পড়ার পরে ধরছি। আরেকটা ছিল আপনার হাজারিবাগ, সেটা তো আছে আপনার সাথে বালিশের নিচে পিস্তল ছিল, তো সেখানে সেদিন আমি উপস্থিত ছিলাম। তো উপস্থিত থাকার পরে সে বিছনা থেকে যখন উঠছে তো সুন্দরভাবে নর্মালি আচরণ করছে, হ্যাঁ আমি যাবো, আপনারা কারা, আমি চলেন আমি যাবো। তা যাওয়ার পথে বালিশের নিচে অস্ত্র ছিল, সেটা অস্ত্র ছিল, সেটা সে কোমরের সাথে সাথে টান দিয়া আমাদের উপরে তাক করছে আর কি। তাক করার পরে একটা পর্যায়ে সে 2টা গুলিও ছিল। পরে পাশেই থানা ছিল গজমহল, থানা থেকে পুলিশ টুলিশ আইসা তাকে অ্যারেস্ট করে আমাদের হাতে হ্যান্ড ওভার করছে। কিন্তু কেউ না, কোনো হতাহত বা ক্ষতি হয়নি। আমার আরেকটা কোশ্চেন, আপনি বললেন যে 3 মাস আপনাদের কোর্সটা, তাই না? তো কখনো কখনো তো এমনও হয় যে হ্যাঁ পেশেন্টের হয়তো বা সে অনেক লং একটা ড্রাগ অ্যাডিক্ট মেয়াদ বাড়ে। যেমন আপনার ড্রাগস নিতে নিতে যাদের মানসিক একটু প্রবলেম দেখা দেয়, এখানে তো তাদের মেয়াদটা বাড়ে। কারণ তাদের আমাদের যে জাবিন ম্যাডাম, সে দেখার পরে 3 মাসে তো একটা কোর্স কম, কারণ তার প্রথম 1 মাস তো উইথড্রল কাটবে, তারপরে তো তার সাথে শারীরিক ফিটনেস আসলে তারপরে তার সাথে কাউন্সিলিং করা হবে। তা একটা আসক্ত ব্যক্তি তার সাথে কাউন্সিলিং করলে আমরা সঠিক উত্তরটা পাবো না, তখন তার ক্ষেত্রে একটু টাইমটা বাড়ে। আচ্ছা,
আর ধরেন আমি যেটা জানি মানে আমার যেটা দেখা জি। যেহেতু মোটামুটি বয়স হয়েছে একটু দেখছি কম বেশি হ্যাঁ। অনেকেই হচ্ছে কি রিহ্যাবটা করে রিহ্যাব করার পরে যে দেখছি মানুষজন বলে এটা আপনারাও জানেন যে রিহ্যাব করলো তারপরে বলতেছে যে আমার ছেলে তো রিহ্যাব করার পরে ভালো হইলো না তো রিহ্যাব তো কোনো কাজের না এই কমপ্লেনটা কেন আসে এবং এই কমপ্লেনটার মানে আপনার প্রিভেনশন হিসেবে কি অ্যাডভাইস থাকে আপনার এটা আসলে বা এটা কতটুকু যুক্তিযুক্ত হ্যাঁ, এটা আসলে একটা স্কুলে সব ছাত্র তো পাস করে না। এখন স্যাররা তো চেষ্টা করে যে আমার এই ক্লাসের সব ছাত্ররাই পাস করুক, আমরাও চাই, কারণ আসক্ত ব্যক্তি যদি ভালো হয় এটা একটা প্রতিষ্ঠানের সুনাম, ওই পেশেন্টটা ঘুরে আসুক, প্রতিষ্ঠান টাকা পাক, এটা কিন্তু কোনো ভালো হইলো না জিনিসটা। গুড, সবচেয়ে ভালো হয় সবাই আশা করে যে আমার একটা পেশেন্ট ভালো হোক, আমার নামটা ছড়াক যে না ওর থেকে ভালো হয়েছে ওখান থেকে। এখন সবাই তো আর ভালো হয় না, এতে গার্ডিয়ানদেরও কিছু ভুল আছে, তারা দেওয়ার সময় এমনভাবে দেয় যে পারতেছে না, এই সে সব কিছু আমাদের উপর নির্ভর করে। যখন তার পেশেন্টটা 2-2.5 মাস পর সুস্থ হয়ে ওঠে তখন সে প্রাধান্য দেয় পেশেন্টের কথায়, এবং কি তারা তাদের কিছু সমস্যা আছে সেটা আমাদের কাছে লুকায় রাখে। এখন একটা ছেলে ড্রাগসে আসক্ত, তার দেখা গেছে একটা উদাহরণ দিতেছি, ধরেন তার ওয়াইফের সাথে তার মনোমালিন্য, যেহেতু সে আসক্ত ব্যক্তি, ঝগড়া করে বাপের বাসায় চলে গেছে বাচ্চা নিয়ে, এটা তার কি সমস্যা না? মেজর সমস্যা তার জীবন যাপনের ক্ষেত্রে। তা সেই ছেলেটাকে আমি 3 মাস না 6 মাসই রাখলাম, কিন্তু তার ফ্যামিলির সমস্যা আমি জানলাম না, বা তারা আমাকে জানতে দিল না। কারণ এই পেশেন্টটা 3 মাস 6 মাস পর একটা সময় বের হবে, বের হয়ে যদি এই সমস্যাটা সে আবার যায় ফেস করে, তা তার দ্বারা আমি সুস্থতার কি আশা করতে পারি? এটা গার্ডিয়ানদের কিছু ভূমিকা আছে আমাদের সাথে শেয়ার করলে আমরা ওই অনুযায়ী কাউন্সিলিং করি। আচ্ছা আপনি বললেন যে 3 মাসের একটা কোর্স, হ্যাঁ 3 মাসের শেষে যখন একদম শেষ হয়ে গেছে আপনারা কিভাবে করে ডিসাইড করেন যে হ্যাঁ এই পেশেন্টটাকে সুস্থ এবং সে এখন প্রিপেয়ার যে বাইরে এটা ওই যে অবজারভেশন করে, ওই যে ফলো আপের উপরে, ফলো আপ হ্যাঁ ফলো আপের উপরে, এখানে তারা ডিউটি বিভিন্ন কাজে নিয়োজিত থাকে, ব্যস্ত থাকে, পেশেন্টদেরকে অবজারভেশন করে, আমরা তাদের অবজারভেশন করি, সপ্তাহে একদিন বাসায় পাঠাই, বাসায় পাঠালে গার্ডিয়ানদের সাথে আমরা ফোনে কন্ট্যাক্ট করি যে তাকে বাসায় পাঠাইলাম, সে যে ফিরে আসতো এই একদিনের আচরণটা কি। আর এভাবে একটা বাচ্চা যেমন হাঁটতে শিখলে প্রথমে বাবা হাত ধরে হাঁটা শেখায়, রাস্তা পার হওয়া শেখায়, একটা সময় কিন্তু তাকে স্কুলে একাই যেতে হয়, এরকম আমরা তৈরি করি, করার পরে মাঝে মধ্যে একটু বাসায় পাঠাই, আস্তে আস্তে বাস্তবতাটাকে ফেস করে। আর একটা পেশেন্ট যখন এখান থেকে রিলিজ পায় হ্যাঁ ধরেন তার সে রিকভার হয়ে গেল বা কিছু, তার জন্য আপনাদের কি অ্যাডভাইসটা থাকে এর পরবর্তীতে নরমাল অ্যাডভাইসের বাদে মানে অবজারভেশনের পরে ওই যে সে ফলো আপ করাইলো, ফলো আপের পরের স্টেপ হইতাছে তার প্রতিষ্ঠানের সপ্তাহে তার, সে যদি কোনো কর্মে মানে জবে ঢুকে তাহলে সে বৃহস্পতিবার দিন চলে আসবে, হ্যাঁ প্রতি সপ্তাহে আসবে, শুক্রবার দিনে স্টে করে বিকালে সে চলে যাবে। এটা হলো তার হাজিরার মতো, এখানে আমাদের সাথে সে যত যারা সুস্থ আছে তাদেরকে আমরা রিকভারি বলি, পুনরুদ্ধার করছে তার লাইফটা, তো সে এইটা ফলো করতে হবে। এবং গার্ডিয়ানরা তো বলে দেয় যে আপনারা প্রতি সপ্তাহে একবার হলো পাঠিয়ে দিবেন। এটা কি কোনো কস্টিং আছে তখন? না না, এখানে আমাদের কোনো কস্টিং নেই। আচ্ছা তার কোনো ব্যাংক না, সে যদি সে যতদিন ভালো থাকবে তার জন্য এই সুযোগটা আমরা দিই যে সে আসবে আমাদের সাথে, সে আমাদের গেস্ট, আচ্ছা তাকে একটা অনাবল সম্মান দেওয়া হয়, একটা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সে খাবার খাবে, আবার পেশেন্ট যারা আছে তাদের সাথে কিছু শেয়ারিং করবে, এতে পেশেন্টরা যারা লক আছে তারাও ঠিক আছে কিছু শিখবে, ইন্সপায়ার হয়, উৎসাহ পায়, এবং যে করতেছে শেয়ারিং তারও ভালো লাগা তৈরি হয়। এটা টাচে থাকতে হয়, এটা আপনার ওই ডায়াবেটিক্সের মতো, এটা নির্মূল না, এটা নিয়ন্ত্রণ করে যেতে হয় আর কি। ধরেন হচ্ছে কি একটা মানুষের এরকম যে আসতেছে বা কিছু যে ফলো আপের বলে যে প্রতি উইকে একবার করে আসা বা কিছু, এটা কি কোনো টাইমলাইন আছে যে কতদিন আসবে বা কিছু? না, এটা টাইমলাইন না, আপনার এটা সব সময় আসে। হ্যাঁ, যারা আমাদের 8-10 বছর সুস্থ আছে যে পেশেন্টগুলা, ওরা আজকের দিন পর্যন্ত আসে। আচ্ছা আমি একটা কন্ট্রোভার্সিয়াল একটু কোশ্চেন করি, এখানে কি কখনো হয়েছে যে একটা পেশেন্ট আসছে এবং আসলে জীবন মৃত্যু তো কারো হাতে নাই, তো কোনো পেশেন্ট কি কখনো মারা গেছে বা কিছু? হ্যাঁ, অনেক বছর আগে এক পেশেন্ট নরমাল স্ট্রোকে মারা গেছে। আচ্ছা সেটা হইতেই পারে, হ্যাঁ সেটা হইতেই পারে, বাট চান্সেস হচ্ছে কি যে এরকম ঘটনা একদম সচরাচর হ্যাঁ বুঝতে পারছি, এরকম ঘটনা ঘটে, দেখা গেছে বডি টাচ করতে গেলে অনেকের কন্ট্রোল করতে পারে না, তখন দেখা গেছে বডি স্টাফ যারা দায়িত্বে আছে তারা কন্ট্রোল করতে যায়, গায়ে হাত দেয়, গায়ে হাত দিলে দেখা যাচ্ছে আসলে কোনো প্রতিষ্ঠানে চায় না একটা পেশেন্ট, আমার প্রতিষ্ঠানে একটা পেশেন্ট মারা যায়, হ্যাঁ বদনাম হোক, দেখা গেছে তারা ওই সতর্কতামূলক তাকে টেক কেয়ার করতে, কন্ট্রোল করতে পারে না,
বডি টাচ কি হ্যাঁ এখন অ্যালাউ আছে? না, বডি টাচের জন্য অ্যালাউ নেই, বন্ধ। আচ্ছা, একটু আমি বলি, বডি টাচ মানে হচ্ছে গিয়ে আগেকার সময়, এটা কত সালে বন্ধ হয়েছে বডি টাচ? এটা আপনার বছর 3 যাবত একদম টোটালি কমপ্লিট বন্ধ করা হয়েছে, কারণ বডি টাচ করলে হিতের বিপরীত হয়। দেখা গেছে একটা পেশেন্ট, হ্যাঁ, ওই একটা স্টার, তাকে কন্ট্রোল করতে যায় যদি দেখা গেছে তার মারার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু লেগে গেছে তখন, আচ্ছা, এজন্য টোটালি বন্ধ। আচ্ছা, জাস্ট বডি টাচ মানে হচ্ছে গিয়ে আগে হচ্ছে গিয়ে ফিজিক্যালি তাদেরকে হয়তো বা একটু কন্ট্রোল করার ট্রাই করা হতো, তো তখন দেখা যায় যে পেশেন্ট যদি একটু অ্যাগ্রেসিভ হয়, তখন পেশেন্টকে দেখা যায়, পেশেন্ট যখন মারতে আসে আর কি, তখন প্রতিরোধমূলকভাবে তাকে থামানোর জন্য বডি টাচ বলা হয়, যে একটু হয়তো বা তাকেও মারা হয় বা কিছু। তখন আপনার ছিল না, ডক্টরের বিষয়টা ছিল না, লাইসেন্সটা কিন্তু এজন্যই দেওয়া। প্রথমে কিন্তু রিহাবে কোনো ডাক্তার ছিল না, এই তখন এই ঘটনাগুলো ঘটতো। আর এখন রিহাবে যখন আপনার এটা অনেকবার মিটিং বসছে 2008-এর আগে, হ্যাঁ, বেশ কিছু সম্মেলন হয়েছে, সেখানে আপনার ডিডক্সের লোকজনও ছিল। তারা হলো ওষুধে বিশ্বাসী, ডাক্তার দেখবো, ওষুধ দিব, একটা পেশেন্ট ভালো হয়ে যাব। আর আমাদের যে কোর্সটা, এটা আমাদের রিয়েলাইজেশনের উপরে, রিয়েলাইজেশন প্লাস ওষুধ, হ্যাঁ, কাউন্সিলিং এর দরকার আছে। তখন এটা দুইটা সমন্বয়ে একটা সিদ্ধান্ত আসলো যে ঠিক আছে, রিহ্যাব যারা আপনারা পরিচালনা করবেন, সেখানে ডাক্তারও থাকতে হবে, ডাক্তার থাকতে হবে, অক্সিজেন সিলিন্ডার, নেবুলাইজার এগুলো রাখতে হবে, হ্যাঁ, একটা বয় থাকতে হবে। কারণ তার প্রথম স্টেজে যদি তার শারীরিক কোনো সমস্যা দেখা যায়, সে পাগলামি করে, অসুস্থ হয়ে যায়, তাৎক্ষণিক কি ট্রিটমেন্টের ব্যবস্থা আছে আপনাদের। তখন আমরা যে শর্তগুলো দিই, সেগুলো ফিল আপ করার পরে আমাদের লাইসেন্সটা দেওয়া হয়। এখন আর ওই সমস্যাগুলো হয় না, এখন আমাদের ডাক্তার আছে, ডাক্তার আসার পরে যখন আমাদের একটা পেশেন্ট আসে, তারপরের দিন ডাক্তার দেখে সেই অনুযায়ী তাকে মেডিসিন দেওয়া হয়, মোটামুটি কুল থাকে। আপনাদের যে গাইডলাইনটা বা পুরো কোর্সটা পরিচালনা, আমি শিওর যে কোনো কোর্সই কিন্তু এটা আপগ্রেড করতে হয়, বিভিন্ন কিছু থাকে, কাটছাটের ব্যাপার থাকে। তো এই যে গাইডলাইনগুলো যে সবকিছু আসে, এটা কোত্থেকে আসে? মানে এটা আমাদের কোন ইয়াটা দেয়? এটা আমাদের ওখানে গ্যান্ডারিয়া আমাদের মিটিং হয়তো। আচ্ছা, গ্যান্ডারিতে ঠিক মানে কোন অফিস, মানে কোন নার্কোটিক্স? হ্যাঁ, নার্কোটিক্সের হেড অফিস, ওখানে মিটিং হয়। মিটিং হওয়ার পরে প্রতিটা প্রতিষ্ঠানের থেকে এক একজন করে স্টাফ অথবা পরিচালক যায়, যে পরিচালনা করে, হ্যাঁ, বা চেয়ারম্যান, সে যায়। যাওয়ার পরে আমাদের বিভিন্ন বিষয় নিয়ে মিটিং হয়, ওখান থেকে আমাদের কিছু নির্দেশনা দেওয়া হয়। বর্তমানে আপনাদের সেতুতে কতজন স্টাফ আছে? এখানে 8 জন আছে। 8 জন হচ্ছে পার্মানেন্টলি এখানে কাজ করতে? হ্যাঁ, পার্মানেন্টলি কাজ করে। এদের আবার কোর্স আছে, ইকো কোর্সও করতে হয়, এটা ওই হেড অফিস থেকে করানো হয়, প্রশিক্ষণ যেটাকে বলে। আপনাদের এই প্রশিক্ষণটা কতদিন পর করতে হয়? এটা বছরে একবার? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওটা কি আপনাদের কি থাকতে হয় বা কিছু? না, এখান থেকে যা ক্লাস করতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, নাইস। আর এরপরে যদি বলি যে সর্বশেষ যদি আপনার মনে হয় যে একটা একদম রিয়েলিস্টিক অ্যাডভাইস, আমি সবসময় হচ্ছে প্রেফার করি যে ইন্টারভিউটা মানে স্বাবলম্বী রাখতে, একদম লাইভলি রাখতে এবং ট্রুথ থাকতে, কারণ যেহেতু যারা দেখতেছে সত্যি কথা বলতে, তারা কিন্তু একটা সময় স্পেন্ড করবে। আমি সবসময় খুব শ্রদ্ধা করি যে মানুষটা আমার সময় দিচ্ছে। একদম একটা রিয়েলিস্টিক কি অ্যাডভাইস দিবেন যে যারা নেশা করতেছেন, প্রথমত তাদের, আর যারা ছেড়ে দিচ্ছেন বা যারা রিকভারির চিন্তা করতেছেন, তাদের জন্য কি অ্যাডভাইস থাকবে আপনার? এটা অ্যাডভাইস আসলে একটা মোহটা তারা আসলে কৌতূহলবশত প্রথম নেয়, কিন্তু পরে আর ছাড়তে পারে না। তাদের জন্য একটা অ্যাডভাইস যে আপনারা যে রাস্তাঘাটে যে ফ্লাইওভারের নিচে যে পেশেন্টগুলো, রুগীগুলো দেখে যে পড়ে রয়েছে, মশামাছি ঘুরতেছে, এদেরও কিন্তু একটা সময় সবাই ছিল, বাবা মা ছিল, ভাই বোন ছিল, সবাই ছিল। এরকম তাদেরকে চেষ্টা করতে করতে না পারতে, কিন্তু তখন দেখা গেছে ওই ফ্যামিলি বাবা মা মারা গেছে। বাবা মারা যাওয়ার পরে ভাই বোন আর কতদিন দেখবে, তাদেরও তো সন্তান আছে। তখন দেখা গেছে ওই ছেলে আর ভালো হয় না, তখন সে সব কিছু হারানোর পরে যায় কিন্তু ফ্লাইওভারের নিচে স্থান পাইছে। তো এগুলো দেখেও তো ওনারা শিখতে পারে যে আজকে আমার বাবা আছে, আমি যতবার ভুল করব আমাকে ট্রিটমেন্টের আওতায় নিবে, কিন্তু আমার বাবা মা যখন দুনিয়াতে থাকবে না, তখন কে নিবে? আমার ভাই কি তার কষ্টের টাকা উপার্জন করে তার সন্তানদের জন্য ব্যয় না করে আমার পিছে করবে? হ্যাঁ, 2-1 করতে পারে, তারপর এটা যদি তারা এটা দেখেও শিক্ষা না নেয়, ওনারাও তো রাস্তাঘাটে চলাফেরা করে আসক্ত ব্যক্তিরা। এই যে ফ্লাইওভারের নিচে যে লোকটা শুয়ে রয়েছে, মাসি ঘুরতেছে, ও কোত্থেকে আসলো? ওকে কি আল্লাহ এইভাবে পাঠাইছে? ও তো একটা মার পেটে হয়েছে, ওখান থেকে গর্ভধারণ, ওর মা গর্ভধারণ করছে, দুনিয়াতে পাঠাইছে আল্লাহ ওই মার মাধ্যমে। তারও সব বাবা ছিল, নাহলে তো সে আসতে পারে না দুনিয়াতে। তো এগুলা কই গেল?
এভাবেই কিন্তু একটা আসক্ত ব্যক্তি ফ্লাইওভারের নিচে বা ফুট ওভারের ব্রিজের নিচে শুয়ে থাকে। আসলে আপনাদের যেহেতু পেশেন্ট এখন মোটামুটি 65 জনের মতো আছে, যদি আমি যতটুকু কথা বলে শুনছি, সব মিলে একটা ওটা স্টাফ হলো ওটা হলো কর্মকর্তা মিলে রিকভারি মিলে সবাইকে মিলে এখন প্রতিষ্ঠানে আছে। তো এই 65 জনের বাইরেও বাংলাদেশে তো আসলে ড্রাগসটা এত বেশি কমন, ইয়াবা বা আপনি যে 100 বললেন, যেটা আমি মাত্রই জানলাম। তো এত বেশি কমন, কিছু মানুষের হয়তো বা বেশিরভাগই আসলে সিংহভাগই হয়তো বা ট্রিটমেন্ট তো যায় না, তাদের সামর্থ্যও নাই সত্যি কথা বলতে। তো এদেরকে আপনার কি মনে হয় যে গভর্নমেন্ট কিভাবে করে হেল্প করতে পারে এই জায়গাতে, যেটা রিহ্যাবিলিটেশন কে গভর্নমেন্ট কি নিজে কোনো ইনিশিয়েটিভ নিতে পারে নাকি, বা তারা একটা ফান্ডিং এর ব্যবস্থা করলো যে হ্যাঁ, এটা করাটা উচিত। দেখা যাচ্ছে তারা যদি একটা ফান্ডিং এর ব্যবস্থা করে দেয়, তাহলে এই যে প্রতিষ্ঠানগুলো আমাদের মতো আছে তারাও একটু ব্যাপক আকারে করতে পারবে। কারণ একটা আপনাদের এটা ব্যাপক আকারে কত ফিনান্সিয়াল ব্যাপার আছে, জায়গার ব্যাপার আছে। দেখা গেছে অধিকাংশ মানে বাড়িওয়ালারা যাদের ল্যান্ড আছে, তারা রিহাবের কথা শুনলে, মাদকাসক্ত ক্লিনিক শুনলে দিতে নারাজ থাকে। তো এই লোকগুলা কই যাবে? যারা আসক্ত ব্যক্তি, তাদের তো ট্রিটমেন্টের আওতায় আনা উচিত। একটা ফ্যামিলিতে একটা ছেলে থাকলে ওই পুরো পরিবারটা ধ্বংস। এটা তো একটা রোগ ব্যাধি। তো গভর্নমেন্টকে তো আপনি যদি বলতে চান যে একটা কিছু, যে হ্যাঁ গভর্নমেন্টকে তাহলে তারা একটা উদ্যোগ নিতে পারে, সরকারি ভাবেও নিতে পারে, যারা বেসরকারি প্রতিষ্ঠানগুলো আছে তাদেরকেও কিছু ডোনেশন দিতে পারে উন্নতির জন্য। হ্যাঁ, এক্সপ্যান্ড করতে পারে। তারাও সরকারিভাবে যদি কোনো প্রতিষ্ঠান দাঁড় করায়, যেখানে যারা একটু নিম্নমানের আর কি দুস্থ, যারা ট্রিটমেন্ট করতে পারতেছে না, গার্ডিয়ান নাই, তারা ওখানে ট্রিটমেন্ট করতে পারলো। ধন্যবাদ ভাই আপনার সময় দেওয়ার জন্য। আমি প্রতিষ্ঠানের সত্যি কথা বলতে মার্কেটিংটা করব না, এটা আমি নিজে থেকে করলাম, ভাইয়া নিজে সাক্ষী। তবে ডেফিনেটলি কেউ যদি জিজ্ঞেস করেন যে প্রতিষ্ঠানটা কোথায় বা কিছু, আমি সবকিছু আপনাদের ডিটেলসে দিব। আবার হচ্ছে কি ভাই, মার্কেটিং এর এই ব্যাপারটা তো মার্কেটিং এর না, যেহেতু রিহ্যাবিলিটেশন এটা একটা নন প্রফিট অর্গানাইজেশন আন্ডারে পড়ে। তো এখানে আসলে ওনাদের লাভ তো কিছুটা থাকে, তাদেরও পেট চালাতে হয় বা কিছু। বাট আপনারা যদি কেউ ঠিকানা বা কোনো কিছু জানতে চান, আমি ডেফিনেটলি আপনাদের সাথে শেয়ার করতে রাজি আছি। বাট আমি নিজে থেকে দিব না, ভাইয়াদেরও আশা করি এখানে কোনো আপত্তি নাই। তবে দিন শেষে হচ্ছে কি, এটা সেবামূলক একটা প্রতিষ্ঠান, যতটুকু মানুষ চেষ্টা করে, এবং আমি নিজেও জানি যে এটা থেকে কীরকমভাবে কি হয়, মানুষের কত রকমের প্রবলেম হয় বা কিছু। তো সেইখান থেকে এই ভিডিওটা বানানো, হোপফুলি আপনাদের জন্য মানে কাজে দিবে, এবং যতটুকু পার্সেন্ট কোয়েশ্চেনগুলো করছি আপনাদেরকে একটা ইনসাইট দেওয়ার চেষ্টা করছি। কমেন্টে জানতে পারেন আপনাদের কোনো যদি অ্যাডিশনাল কোনো কোয়েশ্চেন থাকে বা কিছু, তো আমি যতটুকু পারবো আমি আপনাদেরকে সব কিছু জানাবো। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনার সময় দেওয়ার জন্য। ওয়ালাইকুম আসসালাম।